আমি সত্যি তোমাকে ভালোবাসি। সেটা 2 বছর ধরে না, প্রায় 3 বছর ধরে। কিন্তু কখনো সাহস হয়নি বলার। কিভাবে বা বলবো? আমার তো নাম্বার ছিল না। কিন্তু 2 বছর আগে পাই, তাও তেজু আপুর কাছ থেকে। রোদ থামে কান্নার ফলে শরীর কাঁপছে, বেহায়া চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে না চাইতেও। অরণ্য খারাপ লাগে, তাও চুপ থাকে সব জানার জন্য। আসলে একদিন তেজু আপু ফুলের কথা আমাকে বলেছিল, তো আমি ছবি দিতে বলেছিলাম। কিন্তু তেজু আপু তো মোবাইল ছিল না, ভাইয়ার মোবাইল থেকে কথা বলতো। আমি নানু থেকে আমি দেখতে চাইছিলাম ফুলের ছবি। ভাইয়া আপনার ফেসবুক আইডি থেকে ছবি নিয়ে দিয়েছিল, পাশে আপনিও ছিলেন। সেই দিন আমার কিশোরী মনে অনেক বেশি ভালো লেগেছিল তোমাকে। ছোট ছিলাম, কাউকে বলিনি। আর আমি থাকতাম দূরে আমেরিকায়। এইভাবে দিন যাচ্ছিল। হঠাৎ 1 বছর পর শুনি আপনার বোন ধর্ষণ হয়েছে, তাও আমার ভাইয়ের হাতে। বিশ্বাস করুন, সেই দিন মোবাইলে আপনার ভিডিও দেখে পাগলের মতো কেঁদেছিলাম। কিন্তু কেন জানি না, তখন আপুকে মোবাইল দিয়েছিল ভাইয়া। অনেক রিকোয়েস্ট করে আপনার নাম্বার নেই জিজ্ঞেস করলে বলেছিলাম আমার খারাপ লাগছে তোমার জন্য, একটু খোঁজ নিতে চাই। আমার ভাইয়ের কারণে তো এমন হয়েছে। তারপর তোমাকে মেসেজ দেই, কল দেই, অচেনা সেজে কথা বলি। তুমিও আমার পরিচয় জিজ্ঞেস করনি। কিন্তু বিশ্বাস করো, আমার সাহস হয়নি নিজের জন্ম পরিচয় দিতে। কিন্তু আমি মিথ্যে বলিনি, আমি সত্যি আমেরিকায় ছিলাম। তুমিও কখনো মা বাবার কথা জোর করে বলনি। আমি আমিও কখনো ভয়ে বলার চেষ্টা করিনি। ভেবেছি তুমি যেদিন জানতে চাইবে সেই দিন সত্যি বলে দিব। প্রথম প্রথম অচেনা সেজে কথা বললেও পরে আমি সব বলেছিলাম। আমার ভাইয়ের নাম তো বলেছিলাম, তার সম্পর্কেও বলেছিলাম। তুমি চিনতে পারোনি। আমি কি করব? এক নাগাড়ে কথাগুলো বলে রোদ থেমে যায়। কাঁপতে কাঁপতে নিঃশ্বাস নেয়। বিস্ময়ে তাকিয়ে থাকে অরণ্য। তার মনে সে ভুল। সাইন আগে থেকেই ভালোবাসতো তাকে, অথচ সে ভেবেছিল দয়া দেখিয়ে ভাইয়ের অপরাধ কমাতে চাইছে। নিজের ভুল বুঝতে পেরে আস্তে করে জড়িয়ে ধরে বুকের সাথে তার সাইনকে আদরে ছানা মতো বুকে জড়িয়ে নিয়ে বলে, সাইন সরি। কেন? অরণ্যর কানে ধরে নিজের দোষী স্বীকার করে। সাইন আমি তোমাকে ভুল বুঝেছি, সরি। রোদ তাকায় অভিমান নিয়ে, ঠোঁট কাঁপে, নরম স্বরে বলে, ইটস ওকে। সাইন ফুচকা খাবে। মুহূর্তের খুশি হয়ে যায় রোদ। অভিমান ভুলে হাত বাড়িয়ে দেয়। অরণ্য যত্ন সহকারে কোলে তুলে নেয়, একদম ফুচকার দোকানের সামনে এসে নামায়। সবাই অবাক চোখে তাকিয়ে থাকে। তাতে অরণ্য কিছু যায় আসে না। ফুচকার প্লেট নিয়ে একপাশে বসে যায় দুজন। রোদ নিজেও খাচ্ছে, অরণ্যকেও খাওয়াচ্ছে। অরণ্য দাঁতে দাঁত চেপে খাচ্ছে। মুখে রিকুয়েশন দেখে রোদের হাসি পায়। ফুচকা দেখে মন ভালো হলেও মনের এক কোণে একটু অভিমান থেকে যায়। তাও সে বুঝতে দেয় না, ভেবে নেয় এটা স্বাভাবিক। অরণ্য তো আর জানে না। অরণ্য ভ্রু কুঁচকে তাকিয়ে রোদকে পর্যবেক্ষণ করে। নখ কামড়ে কামড়ে ভাবতে থাকে কিভাবে রোদকে আগের রূপে ফিরে আনবে। কিছু মনে পড়তেই বলে ওঠে, সাইন তোমার স্পেশাল প্রপোজালটা আবার করো তো, যেটা আমাকে প্রথমবার করেছিলে। রোদ কিছু না ভেবে খেতে খেতে বলে ওঠে, ঠিক আছে বলবো, কিন্তু তুমি
তখনকার মতো তারা জবাব দিবে না, সোজাসুজি আনসার দিবে। অরণ্য শয়তানি হাসে, মাথা নেড়ে সায় জানায়। রোদ খাওয়ার বাদ দিয়ে অনেক আশা নিয়ে বলে ওঠে, এক পিস লেবু, আই লাভ ইউ বাবু। এক জোড়া আন্ট্রাই, আই হেট ইউ সান্টা। বলেই অরণ্য দৌড় দেয়। পিছনে পিছনে রোদের রাগে কান্না পায়। এই অভ্যাস তাকে আবারও সান্ডা বলেছে, উল্টো জবাবও দিয়েছে। প্রথম যখন অচেনা সেজে কথা বলেছে, ভালোবাসা প্রকাশ করেছে, তখন এইভাবে প্রপোজ করেছে রোদ। অরণ্য সেম আনসার দিয়েছিল। সারা পার্ক জুড়ে ছুটে বেড়াচ্ছে তারা দুইজন। দৌড়াতে দৌড়াতে রোদ পড়ে যায়। সাইন সাইন দৌড়ে আসে অরণ্য, তাড়াতাড়ি করে ধরে ওঠে। পাশে একটা বেঞ্চে বসিয়ে হাত পা চেক করে। রোদ যেন এইবার সুযোগ পায়, ব্যথা ভুলে ধুম করে বসিয়ে দেয় পিঠের উপর একটা। ব্যথা ফেলেও অরণ্য কিছু বলে। টেনশনে ঘাম ঝরছে, না জানি কোথায় ব্যথা পড়েছে। এমনিতে তার ভুলের কারণে কান্নাকাটি কম করেনি। সাইন সাইন কোথাও কি ব্যথা পেয়েছ? দেখি সুন্দর করে হাঁটো তো। রোদ হাসে। হঠাৎ করে রোদের কি হয় জানে না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিজের সামনে হাত গজে বসে থাকা অরণ্যর কপালে। টুপ করে একটা চুমু দিয়ে দেয়। বিস্ময় নিয়ে অরণ্য তাকায়, কপালে হাত দেয়। অরণ্যর অবস্থা দেখে রোদ ফিক হেসে দেয়। ব্যথা পাইনি, ইচ্ছে করে অভিনয় করেছিল যাতে তোমাকে ধরে একটা ধুম করে দিতে পারি। অরণ্য ইচ্ছে করে নিজের কপাল নিজে চাপতে। আগেই বোঝা উচিত ছিল এটা একটা ড্রামা কুইন। নিজেও রোদের নাম টেনে দেয়। রোদের হাসি খুশি মুখটার দিকে তাকিয়ে বলে ওঠে, আই লাভ ইউ সাইন সাইন। এই জীবনে তুমি ছাড়া আমার কেউ নেই। প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না। আমি মরে যাব, সত্যি বলছি, আমি মরে যাব। মিস্টার অরণ্য চৌধুরী, চুপ করুন তো। বারবার মরে যাব কেন বলছেন? আমি কি করে থাকবো তোমাকে ছেড়ে? কি জন্য ছাড়ব? দুনিয়ায় একদিন থেকে এদিক থেকে ওই দিক হয়ে গেলেও ছাড়ব না। যতদিন বেঁচে থাকবো ততদিন লেজবিহীন বাদরের মতো তোমার গলায় জড়িয়ে থাকবো। অরণ্য জড়িয়ে ধরে বলে, আমিও সেটাই চাই। আচ্ছা, তুমি তো বাংলাদেশে নতুন, পুলিশ স্টেশনে চিনলে কিভাবে? রোদ দাঁত 32টা দেখিয়ে একটা বেটকে দেয়। মোবাইলটা উঁচু করে দেখায়, এটার মাধ্যমে। তাই বলো? আমিও তো ভেবেছিলাম না, পাচ্ছিলাম না। চলো বাড়ি যাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে। রোদ মাথায় নাড়ায়। অরণ্য একটা হাওয়াই মিঠাই হাতে ধরিয়ে দেয়, শক্ত করে হাত ধরে এগিয়ে যায়। বীর আর তেজু হাঁটছে রাস্তা দিয়ে। অনেক কষ্টে বাসা থেকে বের হয়েছে, তাও বীর ভাইয়ের কারণে। কালকে ভার্সিটিতে যাবে, কাজ আছে, যেতে না চাইলেও যেতে হবে। কিন্তু পরার মতো কাপড় নেই, যা বীর ভাই বুঝতে পারে। বাসা থেকে 15 মিনিটের রাস্তার মার্কেট যাওয়া, তাই বায়না ধরেছে হেঁটে যাবে। বীর মাথা পেতে মেনে নেয়, কারণ সে জানে এই মেয়ে সে ছাড়া আর কারো কাছে বায়না করবে না। আচ্ছা বীর ভাই, প্রত্যেকবার রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি আমাকে বাম পাশে কেন রাখেন? আবার গাড়িতেও বাম পাশে রাখেন, কিন্তু কেন? বীর হাসে, ছোট করে জবাব দেয়, এমনি। তেজু নিজেও হাসে, যেন কেউ দেখেনি। বীর ভাই না বললেও সে জানে, আপনি না বললেও আমি জানি। কি জানিস? বীর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, এমনি। কি এমনি? বীর বিরক্ত হয়, বুঝে যায় এই মেয়ে মজা নিচ্ছে, তাও ভালো লাগে। হাঁটতে হাঁটতে মার্কেটে এসে পৌঁছে যায়।
দূর থেকে চিৎকার চেঁচামেচি শব্দ কানে আসে। বীর বুঝতে পারে পাশে সমাবেশ হচ্ছে। সেটা যে রিহানের বুঝতে কষ্ট হয় না। মার্কেটে সোজা 2 তলা উঠে যায়। তেজুরানির পছন্দ কর। ভরকে যায় তেজু। সে কি পছন্দ করবে? ও তো কিছু চেনে না। এই জীবনে মার্কেটে এসে নিজের জন্য কখনো কিছু কিনে নেয়নি। আজ প্রথম তার প্রয়োজনীয় সব জিনিস দাদু আর বীর ভাই এনে দেয়। কাপড় একবার নিয়ে আসলে 7 থেকে 8টা আনবে। তেজু বুঝতে পারে না ড্রেসগুলো 2 দিন পর কোথায় চলে যায়। আর পায় না। তাই বারবার ড্রেসের সংকটে পড়তে হয়। বীর ভাইকেও বলতে ইচ্ছে করে না, লজ্জা লাগে। কত খরচ করবে তার জন্য মানুষটা। আমতা আমতা করে বলে, ভাইয়া আপনি পছন্দ করুন, আপনার পছন্দ বেস্ট। বীর আর কিছু বলে না, একটা পরপর একটা ড্রেস দেখতে থাকে। এখন তেজুরানী কলেজে ভার্সিটি হয়েছে, ড্রেস বেশি লাগবে মাথায় রেখে অনেকগুলো পছন্দ করে। তার উপর আজকে প্রথম তেজুরানী তার সাথে মার্কেটে এসেছে। সে চায় না মার্কেটে নিয়ে আসতে, কিন্তু বাধ্য হয়েছে, কারণ বাড়িতে শেহজাদ বেয়াদব পড়ে আছে। যখন তখন তেজুরানীর সাথে কথা বলতে চলে আসবে, যা খুশি বিরক্তকর। আবার মার্কেটেও অনেক বাঁকা চোখে দেখে। বোরকা পরে নিয়ে এসেছে তেজুরানীকে, মুখে মাস্ক, নিজে নিজে শপথ করেছে এত কিছুর ভেতরেও যদি কেউ ভুলেও তাকায় তাহলে মানুষটা একদিন কি তার যতদিন লাগে। এইসব ভাবতে ভাবতে বীর কাউন্টারের দিকে চলে যায় হাতের ড্রেসগুলো নিয়ে। তেজু সেই দিন মনে নেই। সে জানালার দিয়ে বাইরে দূরে স্টেশনে বসে থাকা রিহানের সাথে বড় বাবা আর পাশে 2 ব্যক্তির দিকে তাকিয়ে আছে। অনেক মানুষ হয়েছে, বুঝতে পারে রিহান তালুকদার অনেক টাকা দিয়েছে, এমপি সে হয়ে ছাড়বে। তেজুরানী বীরের ডাকে পেছন ফিরে তাকায়, হাতে এতগুলো শপিং ব্যাগ দেখে অবাক হয়ে যায়। আরে আরে এত ড্রেস কেন নিলি? কত টাকা খরচ হলো? বেশি কথা বলো না তেজুরানী। ইউ নো হোয়াট। তোর কাছে এইসব কিছুই না। কলেজে ভর্তি হয়েছিস, ড্রেস লাগবে বলেই এক হাতে শপিং ব্যাগ, অন্য হাতে তেজুকে শক্ত করে সামনে এগিয়ে আসে। তেজুর হাতের দিকে আর চোখে তাকায়নি। না, এই ছোঁয়া খারাপ না, এই ছোঁয়াটা তাকে প্রোটেক্ট করার জন্য। ভাইয়া আমি কি কলেজে যেতে পারবো এত ড্রেস নিলে যে? বীর হাঁটতে হাঁটতে জবাব দেয়, আমার এখন অফিসে তোমার ঝামেলা নেই, সামনে নিব সবাইকে, আমি দিয়ে আসবো প্রতিদিন, যতদিন আমি আছি ততদিন তোকে বাড়ি কারো কথা ভাবতে হবে না, আমি আছি। তেজু ভরসা পায়, সাথে খুশি হয় বীর ভাইয়ের এত সফলতা দেখে। অনেক কষ্টে আর বীর ভাইয়ের এখনো এখানে এসেছে। সে নিজের চোখে দেখেছে বীর ভাইয়ের রাত জেগে কাজ করা, চোখে ঘুম কি জিনিস ভুলে গেছে। সারাদিন অফিস করে রাতেও কাজ করেছে, যার ফলে আজ এই সফলতা। বীর ড্রাইভারকে কল করেছে আগে থেকেই। শপিং মল থেকে বেরিয়ে সোজা গাড়িতে ওঠে, পিছনে শপিং ব্যাগগুলো রাখে। পরশু তেজুরানীর জন্মদিন, কি দেবে ভাবতে ভাবতে বিপি হাই হয়ে যাচ্ছে। ভাবতে ভাবতে গাড়ি স্টার্ট দেয়। প্রতিবারের মতো মনে মনে প্রার্থনা করে যেন এই পথ শেষ না হয়। ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে। রিহান সমাবেশে স্টেজে বসে আছে, শরীর দিয়ে ঘাম ঝরছে। ইচ্ছে করছে সামনের মানুষগুলোকে গুলি মেরে খুলি উড়িয়ে দিতে। বেয়াদব সবগুলো, এত চিৎকার করা কি আছে? কানে লাগছে তার। দাঁত কটমট করে তাকিয়ে আছে সবার দিকে। একবার বাবার দিকে তাকায়, সে জানে না কি বলতে হবে।
বাবা যেহেতু রাজনীতি জড়িয়ে ছিল, সে নিশ্চয় জানবে। বাবা কি কি মিথ্যে বলতে হবে বলে দাও। তোমার তো আগেই অভিজ্ঞতা আছে, আমাকে একটু শিখিয়ে দাও। রিহানের কথায় অভ্রু ভয়ঙ্কর চোখে চারিপাশ তাকায়। কেউ শুনে ফেললেও কিনা ইচ্ছে করে নিজের কপাল নিজে চাপ পাতে। কেন, কোন ছেলে সে জন্ম দিল? নিজের সম্মান ছাড়া কারো সম্মান সে চেনে না। ফিসফিস করে বলল, এইসব কি ধরনের কথা রিহান? তুমি এমপি পদে দাঁড়াচ্ছ, আর সমাবেশ কি বলে জনগণের মন পেতে হয় জানো না? রিহান দুই দিকে মাথা নাড়ায়। সে গ্যাংস্টার জীবনে কখনো মিথ্যে বলেনি, কিবা বলে যেখানে রাজ্যটাই তার। কিন্তু এমপি হতে হলে বলতে হবে, কারণ ভোট ছাড়া তো আর এমপি হওয়া যায় না। সে তো আগে মিথ্যে বলেনি, এমপি পদে দাঁড়ায়নি কখনো, তাহলে কি বুঝবে? বাবার বিরক্তকর মুখের দিকে তাকিয়ে আর কিছুই বলে না, নিজের মতো সাজিয়ে নেয় সবকিছু। আস্তে করে উঠে মাইকের সামনে যায়, মুখে তেতো করে ইচ্ছে না করা সত্ত্বেও ভদ্রতা খাতিরে সালাম দেয়, চলল।